এবং সবশেষ যে রিস্কটা নিয়েছিলাম সবার আগে বাংলাদেশের প্রথম কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, আমি যে নিউজ আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজমুল হাসান পাপনের পদত্যাগ নিশ্চিত এবং সেখানটায় নতুন সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন ফারুক আহমেদ। এই নিউজ করার পর ফারুক আহমেদ নিজেই আসলে প্রেসারে পড়ে গিয়েছিলেন। তার সাথে আমার যখন কথা হচ্ছিল, এখন তো তিনি হয়ে গেছেন অফিসিয়ালি, শুধু একটা কথাই বলেছেন, রিয়াসা তুমি এত অ্যাডভান্স করে ফেলো। উনি একটা ওনার টান রয়েছে, স্পেশাল টান রয়েছে ফারুক ভাই, দোয়া করো যেন সবকিছু ঠিকঠাক থাকে। হ্যাঁ, তো ফারুক ভাই আমাকে কনফার্ম করার আগে আমি সেই নিউজটা করে ফেলেছিলাম। রিস্ক ছিল, মোটামুটি 1005 গালি, 1010 ডিসলাইক এবং কিছু সাবস্ক্রাইবার কিংবা ফলোয়ার হারানোর একটা সংখ্যা ছিল, কিন্তু করেছিলাম। ফাইনালি নাজমুল হাসান পাপন, যিনি গত 12-13 বছর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন, আজকের যে আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা যেটা সচিবালয়ে অনুষ্ঠিত হয়ে গেছে অলরেডি, সেই সভায় নাজমুল হাসান পাপনের পদত্যাগ গ্রহণ এবং তার যে অধ্যায় সেটা সমাপ্তিতে 12-13 মিনিটও লাগেনি। আবারও বলছি, 12-13 বছর থেকে প্রায় 13 বছর থেকে প্রায় 12 বছর থেকে যেভাবে এটা করি, কারণ নির্বাচিত অনির্বাচিত কিছু হিসাব নিকাশ রয়েছে এখানটার মধ্যে, যিনি ক্রিকেট বোর্ডের একক নায়ক ছিলেন, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, সেই তিনি মাত্র 12 মিনিট 13 মিনিটের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব থেকে অপসারিত, পদত্যাগ করেছেন তিনি, এবং তার রিপ্লেসমেন্টটা হয়ে গেছে উইথিন 20 মিনিটস অনলি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সচিবালয় যে সভা নিয়ে অনেক আলোচনা বিতর্ক রয়েছে, সিকিউরিটি কনসার্নের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যুব ক্রীড়া মন্ত্রণালয়কে ভেন্যুটা যেন সেফ রাখা হয় সেরকম একটা রিকোয়েস্ট করেছিল গতকাল রাত 12টা 3 মিনিটে। এই তথ্যটা আমরা পেয়েছিলাম। সেটা যেটা হোক না কেন, এই সভার সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্ট হচ্ছে পাপন আউট, ফারুক ইন। ফারুক আহমেদ, যিনি বাংলাদেশের আলোচিত ক্যারেক্টার, এক্স ক্যাপ্টেন ছিলেন, আবাহনীর ক্যাপ্টেন ছিলেন, ন্যাশনাল টিমের আবাহনীর ক্যাপ্টেন্সির বাইরে ফারুক আহমেদ বিমানের হয়ে একটা বড় সময় খেলেছেন, মানে খেলোয়াড়ি জীবনটা তার বেশ রঙিন আমরা বলতে পারি। এরপর যখন তিনি নির্বাচকের ভূমিকায়, প্রধান নির্বাচকের ভূমিকায়, সেই সময়টায় 2টা টেনিউরে ছিলেন। একটা হচ্ছে 2007-08 ওই সময়টায়, পরেরটা তো আমরা জানি 2015 বিশ্বকাপের আগে পরের সময়টায়। ফারুক আহমেদ ছিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সাকসেসফুল চিফ সিলেক্টর। এমন একটা অবস্থায় তিনি বাংলাদেশ দলের দায়িত্ব বিভিন্ন সময় গ্রহণ করেছেন যখন পুরো দল একটা রেজাল্টের খোঁজে। এমন একটা সময় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব গ্রহণ করলেন যখন পুরো জাতি একটা সাফল্যের খোঁজে, শুদ্ধি অভিযানের খোঁজে। ক্রিকেট বোর্ডকে কেন্দ্র করে যেই ধরনের বিতর্ক, আলোচনা, সমালোচনা রয়েছে, তর্ক সাপেক্ষে, আবারও বলছি তর্ক সাপেক্ষে যেসব দুর্নীতির অভিযোগ রয়েছে, ঠিক সেই সময়টায় যখন প্রায় 12 থেকে 13 জন পরিচালক দেশের বাইরে, এবং তারা কখনো আর আসবেন কিনা আগামীর সময়টায় সেটা নিয়ে অনিশ্চয়তা, ঠিক ওই ক্রাইসিস মোমেন্টে ফারুক আহমেদকে নির্বাচিত করা হয়েছে প্রেসিডেন্ট হিসেবে। আজকের এই সভার যদি আমি ইনসাইটস আপনাদের সাথে শেয়ার করি, 8 জন বোর্ড পরিচালক সশরীরে হাজির ছিলেন এবং এই 8 জন বোর্ড পরিচালকের মধ্যে খালেদ মাহমুদ সুজন ছিলেন, আকরাম খান ছিলেন, কাজী এনাম আহমেদ ছিলেন, ফাহিম সিনহা ছিলেন, মাহবুব আনাম ছিলেন, এবং গুরুত্বপূর্ণ ইস্যু যেটা, সেটা হচ্ছে তাদের সাথে এনএসসি থেকে নির্বাচিত 2 পরিচালক। একজন তো ফারুক আহমেদ আমরা আগে থেকে জানতাম, আরেকটা নাম নিয়ে গতকাল রাত 9টা-10টা পর্যন্ত ধোঁয়াশা ছিল, ক্লিয়ার হওয়া যাচ্ছিল না কোনো দিক থেকে যে অন্য পরিচালক কে আসছেন। আহমেদ সাজ্জাদুল আলম ববিকে সরিয়ে দেওয়ার পর তার জায়গাটা কে আসছেন, সেই মানুষটার জন্য বা সেই যে মানুষটা আছেন, এক্সপেকটেশন যেটা ছিল সেটা হচ্ছে নাজমুল আবেদিন ফাহিমি হয়তো আসবেন, কিন্তু যেহেতু ক্লিয়ার করা হচ্ছিল না, এই ব্যাপার নিয়ে একটা কিন্তু শঙ্কা সংশয় ছিল। ফাইনালি নাজমুল আবেদিন ফাহিম সেই লিস্টের মধ্যে ছিলেন। আজকের এই বোর্ড সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাজমুল হাসান পাপনকে অফিসিয়ালি হারিয়েছে। অফিসিয়ালি আহমেদ সাজ্জাদুল আলম এবং জালাল ইউনুসের পদত্যাগ পত্র গৃহীত হয়েছে এবং অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী বছরের অক্টোবর পর্যন্ত নতুন প্রেসিডেন্ট পেয়েছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো একজন এক্স ক্যাপ্টেন, 2 বারের চিফ সিলেক্টর, ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন। নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক আলোচনার বিষয়বস্তু ছিলেন তিনি, কারণ যখনই ক্রিকেট বোর্ড সংক্রান্ত ইস্যুসগুলো আসতো, ক্রিকেটীয় ইস্যুসগুলো আসতো, দুর্নীতি, কোনো একটা পার্টিকুলার ম্যাচে বাংলাদেশের খারাপ করা, কোচের বিহেভ, কোচ ক্রিকেটার ড্রেসিং রুম সম্পর্ক, ক্রিকেটীয় অ্যাটমসফিয়ার নিয়ে যত ধরনের ক্রাইসিস বিভিন্ন সময় তৈরি হয়েছিল, সেগুলোর ব্যাপারে
নাজমুল আবেদিন ফাহিম ছিলেন একজন উচ্চকণ্ঠ, তার ভয়েস রেজ করেছিলেন। সবসময় এই ভয়েস রেজ করা মানুষটা এবার কিন্তু রিসিভিং এন্ডে, সো তার জন্য চ্যালেঞ্জটা কিন্তু কঠিন আমার কাছে মনে হয়। যে এই অল্প সময়ের মধ্যে, আবারও বলছি অল্প সময় এই কারণেই, কারণ সময়টা হচ্ছে 2025-এর অক্টোবর পর্যন্ত ম্যাক্সিমাম করে দেখাতে হবে। যে ব্যাপারগুলো নিয়ে ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিমরা অনেক বেশি সোচ্চার ছিলেন, যৌক্তিক সমালোচনা করেছেন, এবার তারা রিসিভিং এন্ডে। এবার এই ব্যাপারগুলোকে তাদের ফেস করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় সমস্যার জায়গা সেটা হচ্ছে কোচিং প্যানেলে বিদেশির আধিক্য, লোকাল কোচেসদের সুযোগ করে না দেয়া। তৃতীয় বিভাগ ক্রিকেটে একটা দল যদি খেলতে চায়, এন্ট্রি ফি হচ্ছে 5 লক্ষ টাকা ভাই। এন্ট্রি ফি 5 লক্ষ টাকা, মানে পুরো দলের বাজেট আসলে 5 লক্ষ টাকা অনেক ক্ষেত্রে হয় না। 10-20 হাজার টাকা দামের ক্রিকেটাররা, যারা উঠতি ক্রিকেটার, তারা ওখানটায় খেলেন। সো এই যে একটা পাইপলাইনকে ধ্বংস করে দেওয়ার জন্য মাত্র 2 দল খেলে তৃতীয় বিভাগ, এবং তারাই বারবার খেলে, 5 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য অন্য একাডেমিগুলোর হয় না। এই যে সিচুয়েশনস গুলো, এগুলোকে পুরোপুরি বদলে দেওয়ার যে গুরুদায়িত্ব, সেই গুরুদায়িত্বটা কিন্তু তাদের কাঁধে। 8 জন পরিচালক উপস্থিত ছিলেন, এবং খুব ইন্টারেস্টিং পার্ট যেটা, ফারুক আহমেদ যেদিন প্রেসিডেন্ট হলেন সেদিন আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, তারা দুজন সাবেক ক্যাপ্টেনও কিন্তু সেখানটায় ছিলেন। তারাও কিন্তু তাদের শতভাগ সমর্থন জানিয়েছেন ফারুক আহমেদের প্রতি। সো ফারুক আহমেদের এখনকার দায়িত্বটা আমার কাছে মনে হয় এটা খুব অন্যরকম হতে যাচ্ছে, কারণ তাকে এখন সবাইকে নিয়ে কাজ করতে হবে। ক্রিকেট বোর্ডের এই কমিটি তো আর ভাঙছে না, ক্রিকেট বোর্ডে তো আর কোনো অ্যাডহক কমিটি হচ্ছে না যেটা 8-10 সদস্যের তারাই চালিয়ে নেবে। যেহেতু ক্রিকেট বোর্ড ভাঙেনি, যেহেতু আইসিসি রুলস ব্রেক করা হয়নি, বিসিবি তার নিয়মের মধ্যে থেকে যে যুব ক্রীড়া মন্ত্রণালয় হস্তক্ষেপ করেনি, প্রত্যেকটা জিনিস যেহেতু পজিটিভ, সো যাদের বোর্ডে এই মুহূর্তে এন্ট্রি হলো ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিমের, তারা কিন্তু তাদের শত্রু না। দিস ইজ গোয়িং টু বি আ হিউজ টিম ওয়ার্ক, এবং এই টিম ওয়ার্কটা টিম লিডার হচ্ছেন ফারুক আহমেদ। ফারুক আহমেদের কাজটা এখন অনেক কঠিন, অনেক জটিল। বাইরে থেকে আমি যেমন অনেক কথা বলি, সমালোচনা করি, আমরা অনেক কিছু বলতে পারি, বাট ভেতরের কাজটা কিন্তু এতটা সহজ না। সেই কঠিন কাজ তারা কি করে করবেন, কিভাবে করবেন, কোন মেথডে করবেন, সেটা দেখার বিষয়। তবে একটা ব্যাপার আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করি, ফারুক আহমেদের প্রথম অ্যাসাইনমেন্ট যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে কোচ, বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎকে একটা কি বলবো আয়না ঘরের মধ্যে বন্দি করে রাখা একজন কোচ, চন্ডিকা হাথুরু সিং এর পাকিস্তান সিরিজের পর অপসারণ। এর আগেও আমি ভিডিও করেছিলাম, আপনাদের বলেছিলাম যে পাকিস্তান সিরিজের পর হাথুরু আর থাকবে না, তার দিন শেষ, মনে রাখবেন। আপনারা কেউ বিশ্বাস করেন নাই ভাই, আমাকে বাজে কমেন্ট করে গালিগালাজ করেছেন। ফারুক আহমেদ প্রেসিডেন্ট হবে আমি বলেছিলাম, আপনারা কেউ বিশ্বাস করেননি, আজকে সেটা হয়ে গেছে। হাথুরু সিংও চলে যাচ্ছেন, গামিনী ডি সিলভা বেশি দিন টিকবে না। এবং লিখে রাখুন, যদি রাজি থাকেন, মোহাম্মদ সালাউদ্দিন ইজ গোয়িং টু টেক দ্য চার্জ অফ বাংলাদেশ ন্যাশনাল টিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে আমরা মোহাম্মদ সালাউদ্দিনকেই পাবো। আই ডু স্ট্রংলি বিলিভ দ্যাট। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। 12 বছরের ক্ষমতা 12 মিনিটেই শেষ, পাপনকে অপমান করে একই বললেন ফারুক আহমেদ। দর্শক, সরকার পতনের পর থেকে দেশ স্বাভাবিক হতে শুরু করেছে, সেই সাথে ইতি ঘটল নাজমুল হাসান পাপনের, যে কিনা দীর্ঘ 12 বছর ধরে ক্রিকেট পরিচালনা করেছিলেন, কিন্তু বিদায়কালে সে 12 মিনিটও টিকে থাকতে পারেনি। একেই বলে ক্ষমতার বল আর ক্ষমতা না থাকার বল। অন্যদিকে বিসিবি পরিচালনা করতে নতুন দায়িত্ব পেয়েছে ফারুক আহমেদ। ফারুক আহমেদ দায়িত্ব পেয়েই নাজমুল হাসান পাপনকে অপমান করে বলেছে দেশের অনেক টাকাই আত্মসাৎ করেছে, তবে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তার বিচার করব। তিনি ইতিমধ্যে সকল প্লেয়ারের উদ্দেশ্যে বলেছে, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের কেরিয়ার আর নষ্ট হবে না। তো দর্শক, এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কাম্য। ধন্যবাদ।